জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনা ভরা দিন আজ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশে বিজয় অর্জনের মাত্র একদিন আগে পাকিস্তানি সেনারা তাদের এদেশীয় দোসর আলবদর আল শামসদের সঙ্গে নিয়ে নির্মমভাবে হত্যা করে শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক সহ জাতির সেরা সন্তানদের। দিনটিকে বেদনা ভরে স্মরণ করে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১-এ যখন বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ঠিক তখন তালিকা করে হত্যা করা হয় দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের। নির্মম হত্যার শিকার বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রবিবার সকাল ৭টায় মিরপুরের স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। এর কিছুক্ষণ পর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন শহীদদের। পরে আহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি ও অন্যান্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। সকাল ৭টা ২০ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত অনেকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, আহত বীর মুক্তিযোদ্ধা, উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ অন্যান্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে চলা যাবে না। কথা বলেন নতুন বাংলাদেশ গড়ার বিষয় নিয়েও। এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। আমাদের শ্রেষ্ঠ সন্তানরা স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনী কর্তৃক নিহত হয়েছেন। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে। এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতির মিনার, যাতে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এবং রাজাকাররা মিলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের খুঁজে খুঁজে এনে হত্যা করেছিল বাঙালি জাতিকে দমিয়ে রাখার জন্যই। এরপর থেকে এই দিনটিতে শোক পালনের পাশাপাশি নতুন এক স্পৃহায় জেগে উঠছে পুরো বাংলাদেশ। এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ বলছেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই প্রকৃতপক্ষে সম্মান দেখানো হবে তাদের প্রতি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট নিয়ে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যত ষড়যন্ত্রই হোক কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। অন্যান্য দলের নেতারা দেশে হত্যা, ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনার উপরে জোর দেন। মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা, শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। সামনের পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। সূর্য দেখছে, স্বপ্ন দেখছে মানুষ একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আশঙ্কা করছি যে এইরকম আরো ঘটনা ঘটতে পারে। শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ নির্বাচন ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নয়, সংস্কারের যে প্রতিশ্রুতি তা রক্ষা করতে চান তারা। যে স্বপ্নকে আমরা ৭১-এর পরে বাস্তবায়ন করতে পারি নাই, সেই স্বপ্নকে আমরা ২৪-এর পরে বাস্তবায়ন করব। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমরা মনে করি ৭১-এর সেই আত্মত্যাগ
আমাদের 24-এর আত্মত্যাগ, এগুলো একটি ধারাবাহিক সংগ্রাম। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকা শহীদদের আত্মত্যাগের শিক্ষায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। যেমন ফুলকে রক্ষা করবার জন্য জীবন দিতে হয়েছে, মাটিকে রক্ষা করবার জন্য জীবন দিতে হয়েছে, মানুষের স্বপ্ন এবং সম্ভাবনা সেটাকে রক্ষা করবার জন্য রুখে দাঁড়াতে হয়। আমাদের যে অন্তরের শ্রদ্ধা নিবেদন সেটা আমাদের শহীদদের প্রতি থাকবে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ তার পথ হারাবে না, আমরা এই পথেই এগিয়ে যাব। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে 2024-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। দেশে অভ্যুত্থানের যে অর্জন, গণতান্ত্রিক যে উত্তরণের প্রক্রিয়া, বিচার, সংস্কার, নির্বাচন, এইটাকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগ একদিকে, পতিত ফ্যাসিস্টরা একদিকে চেষ্টা করছে, অন্যদিকে কোন পক্ষ মহলের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। অনেক রক্তের বিনিময়ে জন্ম হয় বাংলাদেশের। সেই রক্তক্ষয়ী ইতিহাসের বেদনাময় ঘটনা দেশের সেরা সন্তানদের হত্যা। এই ঘটনা যেন কোনোভাবে ম্লান না হয়ে যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। সব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি মাথা উঁচু করে দাঁড়াবে বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যার নানা দিক তুলে ধরেন নেতারা। বলেন, ৭১-এর পুরনো চিহ্নিত একটি গোষ্ঠী দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সেই ৭১-এর পুরনো সেই গোষ্ঠী নতুন রূপে বাংলাদেশে অভিজ্ঞত হয়েছে। এই ধরনের প্রকল্পগুলি যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। বিকাশ এবং বিনাশ দুইটা কথা আছে। আওয়ামী লীগ যেটা করে সেটা হচ্ছে বিনাশ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ। কারা ৭১-এর বিরোধিতা করেছিল এবং আজকে কারা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে তা সবাই জানে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পরাজিত ফ্যাসিস্ট শক্তি আজকে চেষ্টা করছে এই দেশে নির্বাচনকে বানচাল করবার। আরেকটি শক্তি তারা চেষ্টা করছে ধর্মকে ব্যবহার করে এই দেশে আবার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবার। এর আগে রাজধানীতে আরেক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ধর্মের নামে বিভ্রান্ত করছে একটি শক্তি। উদারপন্থী গণতন্ত্রকে রাখবো নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। 1971 সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। এদিকে লালবাগে আরেক অনুষ্ঠানে দু একটি বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেন ঢাকা ৭ আসনের বিএনপির প্রার্থী হামিদুর রহমান। আশা করি আমরা নির্বাচন উঠাতে পারব। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাওভাবে দিল্লির পরিকল্পনায় জামায়াতকে জড়িয়ে সব সময় বয়ান চালিয়ে নেওয়ার জন্যই ৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার হয়নি, এমন দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিকেলে জামায়াত ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বুদ্ধিজীবীদের জাতির সূর্য সন্তান উল্লেখ করে পরওয়ার বলেন, ১৯৬৫ সালে পরাজয়ের বদলা নিতে ৭১ সালে ভারত এই যুদ্ধে অংশ নেয় এবং এই দেশ যেন স্বাধীনতার পর দাঁড়াতে না পারে সেজন্য বুদ্ধিজীবীদের তারা খুন করেছিল। চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে সেই তথ্য থাকার কারণেই তাকেও গুম করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এ সময় গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে অভিযোগ করে পরওয়ার। এদেশের দিল্লির দাবিদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামের উপরে চাপাবার যে চেষ্টা করেছেন। তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে।
চোরাগুপ্তা হামলায় আরও শঙ্কা থাকলেও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ইসি সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি এবং ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা সফল হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সানাউল্লাহ বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। তবে যেসব জায়গাতে আরও অধিকতর কাজ করার অবকাশ আছে সেগুলো নিয়েও কথা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সম্ভাব্য প্রার্থী ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল দেওয়া হবে। এই প্রোটোকলে রাজনৈতিক নেতা এবং সম্ভাব্য প্রার্থীর বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে সে বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় আরও কয়েকজনকে সন্দেহভাজনকে এরই মধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে বলেও জানানো হয়। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডাকা হয়। তাকে বলা হয়, বাংলাদেশে নির্বাচনে বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উস্কানিমূলক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছে। তাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। এছাড়া ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকলে তাদের গ্রেপ্তারের সহায়তাও চাওয়া হয়েছে। এদিকে ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত জানিয়েছে, তাদের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার হতে দেয় না। রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তার যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য 6 ব্যাগ ব্লাড এবং 5 ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পেয়েছে। সেটার ইফেক্টে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার যে কোয়াগুলেশন হয়েছিল সেটা এখন ম্যানেজেবল কন্ডিশনে আছে, কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাট বেঁধে আছে বলে আমরা সিটি স্ক্যানে দেখেছি। ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তাদেরকে নিয়ে আসছি। আর র্যাব মোটর সাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় ফয়সাল ও ডাব্লু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এমন প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সবশেষ ফয়সালের অবস্থান মেলে শাপলা চত্বর। বিদেশ যাত্রা রোধে মূল অভিযুক্তদের পাসপোর্টও ব্লক করা হয়েছে। পুলিশ বলছে, গুলির ঘটনায় মোটরসাইকেলের মালিকসহ 3 জনকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা মেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী ডাবলুকে সিলেটগামী ট্রেনে চড়ে ঢাকা ছেড়ে যাওয়ার ভিডিও নিয়েও হয় আলোচনা সমালোচনা। অভিযুক্তদের নাম পরিচয় এমনকি ছবি প্রচারের পরও গ্রেপ্তার না হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরে প্রশ্নের মুখে। এমন বাস্তবতায় অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ সহযোগিতা নেয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। তারা নিশ্চিত হয়েছেন ট্রেনের ভিডিওগুলোতেও অভিযুক্তরাই ছিল। আরোহীর যে টেক্সচার ছিল এবং পরনে হাতের ঘড়ি ছিল, ট্যাটো ছিল, ভুরু এবং কান, প্রতিটা বিষয় ডিটেল ফ্রেমওয়ার্ক করে ভেক্টর ক্লাস্টারিং বলে ইমেজ, এই ভেক্টর ক্লাস্টারিং করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী, সিআইডি, ফরেনসিক, ফটো ল্যাব তারা সুনিশ্চিত করেছে তাদের পরিচয়। তবে পুলিশের কাছে অভিযুক্তদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে
সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। পুলিশ জানায় মূল অভিযুক্ত ফয়সালের পাসপোর্ট ব্লক করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাগুলোতে। আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে, পাসপোর্টটা। তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি, আমরা নিশ্চিত না। নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। গোয়েন্দা ব্যর্থতার কারণে এমন হত্যা চেষ্টা আরও হতে পারে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। শুক্রবার দুপুর 2:30টার কিছু পর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ভোটের রাজনীতির জন্য অশনি সংকেত। পরিস্থিতি উন্নতির জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। নির্বাচন বানচাল করতে এমন হামলা, তাই দোষারোপের পরিবর্তে রাজনৈতিক ঐক্য এখন বেশি প্রয়োজন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সন্ত্রাসীদের মনে ভয় ধরাতে ব্যর্থ হওয়ার কারণেই এমন হচ্ছে বলেও মনে করেন তারা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। নির্বাচনী তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হওয়ার আগেই গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ঢাকা 8 আসনের স্বতন্ত্র এই প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন হাদি। প্রার্থী হবার পর তার এভাবে গুলিবিদ্ধ হওয়া সরকারের ব্যর্থতা বলেই মনে করেন তার শিক্ষক। হাদি যেহেতু আমার সরাসরি ছাত্র, তার এই আহত হওয়াটা আমাকে প্রচণ্ড পীড়া দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এইটা আমি মনে করি একটু ত্রুটিপূর্ণ। যে নির্বাচন করার বড় চ্যালেঞ্জ হলো ট্রেডিশনাল এবং নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেট। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেডিশনাল থ্রেটটাও ইম্পর্টেন্ট হয়ে গেছে। নিরাপত্তাটা মানসিক ব্যাপার এবং এটা একটা সরকারের পক্ষ থেকে ক্রিমিনালদেরকে থ্রেট দিতে হয়, মানসিক ভয় দেখাতে হয় তার ক্রিমিনালদেরকে। কিন্তু যদি ভয় পেয়ে যায় সাধারণ মানুষ, তাহলে মহাবিপদ। জুলাই যোদ্ধার এভাবে গুলিবিদ্ধ হওয়া নির্বাচনের জন্য অশনি সংকেত বলে মত নিরাপত্তা বিশ্লেষকের। সবকিছু মিলে অবশ্যই এটা খুবই একটা উদ্বেগের কারণ, তবে এটা অশনি সংকেত। এই কারণে যে আমাদের এখনো 2 মাস বাকি আছে নির্বাচনের জন্য, এ ধরনের যদি আরো কোনো সহিংস ঘটনা ঘটে তাহলে পরিবেশকে আরো অবনতি করাবে। এবং আমরা কোনোভাবেই চাই না যে যারা সম্মুখভাবে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল এই সংগ্রামে তাদের কোনো ক্ষতি হোক। এমন পরিস্থিতিতে দোষারোপের রাজনীতি পরিহার করা উচিত বলে মত এই বিশ্লেষকের। ইনকিলাবের ছেলেরা তো বলেছে যে মির্জা আব্বাস গুলি করেছে, তো এটাও তাদের বলা ঠিক হয় নাই, কারণ না জেনে ফট করে একটা লোকের সম্বন্ধে বলা উচিত না। আর এদিকে বিএনপির মহাসচিবও উনিও উত্তেজিত হয়ে গেছে। উনি বলছেন যে এরকম করলে পরে আমি হুঁশিয়ার দিচ্ছি, হুঁশিয়ারি দিলাম, ভালো হবে না। 2 পক্ষেরই তো মাথা ঠান্ডা করতে হবে। তো বড় সংকটেও যদি আমরা একত্র হতে না পারি, তাহলে করণীয় কি হতে পারে? করণীয় একমাত্র হতে পারে যদি আমরা সবাই সংঘবদ্ধ হই। সংকট উত্তরণে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ তাদের। সাহস না থাকলে তো আমরা আমাদের তো এটা একটা অস্তিত্বের প্রশ্ন। যদি সাহস না দেখাই তাহলে আমরা অন্ধকারে তলিয়ে যাব, আর যদি সাহস দেখাই তাহলে আমরা মানুষের মতো মানুষ, একটা জাতির মতো জাতি হয়ে বেঁচে থাকবো। সকল বাহিনীর ভিতরে যে ধরনের একটা সমন্বয় থাকার প্রয়োজন, সেই সমন্বয়টা আরো বৃদ্ধি করতে হবে। বর্তমানে যে পর্যায়ে আছে এটা যথেষ্ট না। আমাদের মনে রাখতে হবে এই নির্বাচন না হলে, যদি সঠিকভাবে না হয়, তাহলে দেশের, জাতির সবার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বিদ্যমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা উচিত বলেও মনে করেন বিশিষ্টজনরা। নির্বাচন যদি সফল না হয় রাষ্ট্র সংকটে পড়ে যাবে। আমি এখনো মনে করি প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, ওনারা 2 জন বসুন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এখনো ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে খুবই অল্প। চলছে নিয়মিত ডায়ালাইসিস, স্যালাইন ও ইনজেকশনের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। চিকিৎসকরা আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে, এখনও বিদেশে নেয়ার মতো নয়। দেশে রেখেই তাকে ঝুঁকিমুক্ত করতে চায় মেডিকেল বোর্ড। চিকিৎসকরা আরও জানান, খালেদা জিয়াকে প্রতিনিয়ত ঘুমের ওষুধ দেওয়া হয়, তবে ডাকলে সাড়া দেন।
23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য ক্যাবিন থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। মেডিকেল বোর্ডের বৈঠকে সশরীরে অংশ নিচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। চিকিৎসার বিষয়গুলো তিনি নিজেই সমন্বয় করছেন। বিচার বিভাগ সচিবালয়কে বাস্তবিক রূপ দেওয়াই হবে সবচেয়ে বড় দায়িত্ব, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নিজের বিদায়ী সম্ভাষণ অনুষ্ঠানে পরবর্তী নেতৃত্বের করণীয় দিক নির্দেশনাকালে এ মন্তব্য করেন দেশের 25তম প্রধান বিচারপতি। তিনি বলেন, জাতির চরম সংকটকালে দেশের বিচার ব্যবস্থার হাল ধরে সীমাহীন দায়িত্বের ভার গ্রহণ করেন তিনি। 16 মাসের এই দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কার্যকারিতা বৃদ্ধিতে বিচারকদের জন্য 12 দফা আচরণবিধি প্রবর্তন সহ বেশ কিছু পদক্ষেপ নেন তিনি। এ সময় তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন, বিচার প্রান্তিকে প্রশাসনিক দয়া নয়, বরং একে নাগরিক সেবা হিসেবে দেখতে হবে। আগামী 27 ডিসেম্বর অবসরে যাবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এক চরম ক্রান্তিকালে বিগত 11 অগস্ট 2024 ইংরেজি তারিখে আমাকে এদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে হয়। বিচার বিভাগ সংস্কারের কর্মসূচিতে আমি 3টি অতিরিক্ত অগ্রাধিকারকে সামনে এনেছিলাম। বিচারপ্রার্থী জনগণের সঙ্গে আদালতের দূরত্ব আরও কমিয়ে আনতে আমি 2টি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করি। এই প্রয়াসে আমাদের অগ্রগতির পথে এতদিন যে বাধাটি বিদ্যমান ছিল, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 প্রণয়নের মাধ্যমে তা দূরীভূত হয়েছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 195 গাজীপুর 2-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই মুহূর্তে আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 2-এ। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগরের জামায়াতের নায়েবে আমির এবং বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক এই আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ হোসেন আলী। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী ভাবনা। স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার কাছে জানতে চাই যে নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এরই মধ্যে, কেমন সাড়া দেখছেন জনগণের মধ্যে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী 26 সেশনের 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা হয়েছে। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী হয়ে আছে। আজকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। আমরা মনে করি বাংলাদেশকে পরিবর্তনের জন্য মানুষ আমাদের পক্ষে অনেক সাড়া দিচ্ছে। যেখানে যাচ্ছি তারা বলছে যে আমরা অনেক দলের শাসন দেখেছি, এবার বাংলাদেশকে পরিবর্তনের জন্য আমরা জামাতকে বেছে নেব, দাঁড়িপাল্লাকে বেছে নেব। আমরা মনে করি আগামীর বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করছে, দেশের মানুষের কাছে কাছে যাচ্ছে, কথা বলছে। বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ আজকে গ্রহণ করছে এই জন্য যে তাদের বিগত দিনের পথ চলা, তাদের উপর নিপীড়ন, নির্যাতন, এরপরও তাদেরকে থামিয়ে দিতে পারেনি। আজকে মানুষ দেখছে যে জামাত ইসলামের লোকেরা দুর্নীতির সাথে সম্পৃক্ত না, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের লোকদেরকে এদেশের জনগণ বেছে নিচ্ছে। যেমনটি বলছিলেন, এই আসনে ভোটার সংখ্যা প্রায় 8 লক্ষ। এর মধ্যে সংখ্যালঘু আছে, নারী আছে। নারীদের স্বাধীনতা এবং সংখ্যালঘুদের ক্ষেত্রে আপনাদের যদি সংসদ সদস্য নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? ধন্যবাদ। নারীদের অধিকারের ব্যাপারে বলেছেন, আমরা বিশ্বাস করি ইসলাম নারীদের অধিকার নিশ্চিত করেছে। আপনারা জানেন যে ইসলাম আসার আগে জাহিলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ইতিহাস রয়েছে। ইসলাম এসে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। আমরা নারীদের প্রয়োজনের আলোকে, তার দক্ষতার আলোকে যে যেখানে অবস্থান করতে চায়, চাকরি বাকরি সকল কিছু, এগুলা জামাত তাদের নিশ্চিত করবে এবং তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। সংখ্যালঘুদের ব্যাপারে আপনি বলেছেন, আমরা মনে করি যে তারাও এদেশের গর্বিত নাগরিক, আমরা দেশের নাগরিক। তাদের যে অধিকার, আমাদের যে অধিকার রয়েছে, তাদেরও সেই অধিকার তারা ভোগ করবে। আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু যে স্লোগান এদেশে চলে, সেই স্লোগানে আমরা বিশ্বাস করি না। আমরা সকলে এদেশের নাগরিক হিসেবে সকলে মিলে দেশকে
প্রতিষ্ঠিত গড়ে তুলতে চাই। জনাব হোসেন আলী, আপনার নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারে আপনি যদি বলি যে প্রথম 5টি কাজ আপনার নির্বাচনী ইশতেহারে কি হতে পারে? নির্বাচনী ইশতেহারে আমার যেই প্রথম অধিকার পাবে সেইগুলো হলো যে আজকে আমাদের গাজীপুরে এই 2 আসনে বিআরটি প্রকল্প আজকে মনন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে মানুষের। আমাদের আপনারা জানেন বাজারে রেলগেট যেই এলাকাটা, যানজটের জন্য এখানে মানুষ অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমাদের স্বাস্থ্য খাত যেখানে আছে, আমাদের তাজউদ্দিন মেডিকেল কলেজ এবং টঙ্গী আসারুল্লাহ হাসপাতাল যেটা আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য সেবার মান এবং স্বাস্থ্য সেবার যে অ্যাকোমোডেশন থাকা দরকার সেটা নেই। আমরা সেখানেও স্বাস্থ্য খাতের ব্যাপারেও গুরুত্ব দিব। পাশাপাশি এদেশের ছাত্রদের শিক্ষা ব্যবস্থা লেখাপড়ার জন্য সহজলভ্যে যাতে লেখাপড়া করতে পারে, তারা যাতে এই লেখাপড়াটা যাতে সহজলভ্য হয়ে যায়, সেজন্য আমরা ব্যবস্থা নেব। এবং আপনারা জানেন এই এলাকাটা গার্মেন্টস অধ্যুষিত এলাকা। গার্মেন্টসের হাজার হাজার লোক এখানে বসবাস করে। তাদের সন্তানদের লেখাপড়া পাশাপাশি চিকিৎসার জন্য গার্মেন্টস সেক্টরের আমাদের ভাবনা হলো যে তাদের জন্য আলাদা কোনো হাসপাতাল করার ব্যবস্থা আমরা করব এবং তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে আমরা উদ্যোগী হব। পাশাপাশি আজকে গাজীপুরে অনেক লোকের বসবাস, জানেন যে 8 লক্ষর মতো এখানে ভোটার, অনেক লক্ষ লক্ষ লোক বসবাস করে। আজকে মাদক একটা মরণব্যাধি আমাদের এখানে, এই মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার হব এবং মাদককে বন্ধ করার জন্য চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, রাত 9টায় যুক্ত হব অন্য কোনো প্রার্থীর সাথে। সে পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশনের সাথেই থাকুন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।